আমি সময় মতো আপনার মুখ চেপে না ধরলে আজ আপনি আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করে দিতেন সকলের সামনে, যা একদমই শোভাজনক হতো না। মীরা অপরাধ বোধ করলো। অপ্রস্তুত ভঙ্গিতে নতজানু হয়ে বলল, দুঃখিত, আমি সত্যিই বুঝতে পারিনি। আদ্রিক বলল, তুমি আদ্রিকা সেই অনলাইন বান্ধবী মীরা না? তুমি হয়তো বা আমার ছোটই, যেহেতু আদ্রিকার বান্ধবী আমি তোমাকে আর আপনি করে ডাকলাম না। মীরা অপ্রস্তুত হাসলো। আদ্রিক আর চোখে তা দেখলো, তারপর ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল, আমি তাহলে যাচ্ছি, ঘুম ধরেছে অনেক। বলে যেতে নিলে আবার কি ভেবে পিছে ঘুরে মীরার দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, দাদুর কাছে শুনেছিলাম এই ছাদটা রাতে একটা মেয়ের জন্য নিরাপদ নয়, তাও আবার এমন আগুন সুন্দরী মেয়ের জন্য। আমাদের ফ্যামিলির কোনো মেয়েই এত রাতে এই ছাদে আসে না। মীরা মনে কিঞ্চিত সাহস জুগিয়ে বলল। তো আদ্রিক আবারও ঘুরে যেতে যেতে বলল, তো কিছুই না, আমি খালি তোমাকে সাবধান করেছি। না মানে পরে কিছু হলে আমার দোষ দিতে পারবে না যে আমি তোমাকে অ্যালার্ট করিনি। মীরা ভয় ভয় ঢোক গিলল। আদ্রিক ভাবনা ভাবন্তর ছাড়া হেলে দুলে যেতে লাগলো। আচমকা মীরা দৌড়ে যেয়ে আদ্রিকের হাত শক্ত করে ধরে বলল, ভয় লাগছে আমার, আমাকে ও সাথে নিয়ে চলুন। আদ্রিক চমকালো, ভীষণভাবে চমকালো মীরার কর্মকাণ্ডে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো আদ্রিক। মীরা আদ্রিকের হাত শক্ত করে ধরে ছাদ থেকে নেমে এলো। শব্দবিহীন পায়ে নিজের ঘরের সামনে গেল। ঘরে যেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য নিজেকে মনে মনে কয়েকটা কড়া কথা শোনালো মীরা। লোকটার হাত ধরলো কেন সে? ইস, তাকে এখনো বাজে ভাবলে? মীরার চিন্তা হতে লাগলো, লোকটা কি বুঝতে সে কোনো উদ্দেশ্য হাত ধরেছিল? মীরা মনে মনে ঠিক করলো কালকে সকাল হতে সে আদ্রিকের ঘরে যেয়ে তাকে সরি বলে আসবে। সে চায় না আদ্রিক মনে তার জন্য কোনো রকম ভুল ধারণা পোষণ করুক। মীরা সকাল হতেই নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেল। মানুষের বাসায় থাকছে, তাদের সাহায্য না করলে কেমন দেখায়, সেই ভেবেই মীরা নিচে নেমেছে। টেবিলে বসে সকলের নাস্তা করছে। মীরা সবার দিকে চোখ বুলিয়ে এগোতে নিলে চোখ যায় আদ্রিকের দিকে। শ্যামবর্ণের সুঠাম দেহের মোহনীয় পুরুষ এলোমেলো চুলে মথর হয়ে নাস্তা করেছে, যেন এই সময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাস্তা করা। মীরা এক পলক আদ্রিকের পানে চেয়ে মার্জিয়া বেগমের নিকট গেল। মার্জিয়া বেগম সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছিলেন। মীরাকে দেখে চমৎকার হেসে বললেন, সুপ্রভাত মীরামা, নাস্তা করতে বসে বড় চেয়ারে। তোমার জন্যই আদ্রিকা খালি রেখেছে, ঘুমোচ্ছিলে বলে তোমায় আর জ্বালায়নি। মীরা উত্তরের পরিবর্তে শুকনো হাসি হেসে দিয়ে আদ্রিকার পাশে বসে। নতুন পরিবেশে, তাও আবার অচেনা সব মানুষের মাঝে বসে মীরার নাস্তা খেতে বেশ অস্বস্তি হচ্ছে। না, ইয়ামিনের বাড়িতে তো এমন হয়নি। তবে কি তার পাশে আদ্রিক বসেছে তাই এত অস্বস্তি হচ্ছে? মীরা আর চোখে আদ্রিকের দিকে তাকালো। নাক মুখ কুচকে নাস্তা খেয়ে যাচ্ছে। মীরা এক দৃষ্টিতে সেই বিরক্তিকর চাহনির দিকে তাকিয়ে রইল। আকস্মিকভাবে আদ্রিক তাকালো তার দিকে। আদ্রিক বিস্ময়পূর্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করলো মীরার দিকে। মীরা অপ্রস্তুত হয়ে বসলো। তড়িৎ নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে নাস্তা খেতে ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিক তা দেখে হাসলো। চেয়ার টেনে মীরার নিকটবর্তী স্থানে এসে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মীরা ম্যাডাম দেখি আদ্রিক হুমায়ুনকে ঘুরঘুর করে দেখতে অনেক পছন্দ করে, তাই না মীরা ম্যাডাম? আদ্রিকের আকস্মিক কথায় মীরা শুদ্ধ হয়ে গেল। ঘাড় কাত করে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক নাস্তা খাচ্ছে। তবে কি তার ভ্রম ছিল? না, হতেই পারে না। মীরার গলায় খাবার আটকে গেল যেন। ভীতু দৃষ্টি ফেললো সবার ওপর। সবাই চুপচাপ মাথা নত করে নাস্তা খাচ্ছে, তাই এখানে কারো ধ্যান নেই। আমাদের বাড়িতে খাওয়ার সময় কেউ কথা বলে না, সাহিল আব্বুর জন্য। তিনি খাওয়ার সময় কথা বলা বিশেষ একটা পছন্দ করেন না। মীরা বিস্ফোরিত নয়নে তাকালো আদ্রিকের দিকে। তার মানে এই কথাটা তাকে আদ্রিকই বলেছে? আদ্রিক তাকে নিয়ে এইসব ভাবে? ছি ছি ছি। মীরা নিজেকে মনে মনে জঘন্য ভাষায় কথা শোনালো। আদ্রিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিসিয়ে বলে, ও, তবে এইসব আমাকে বলছেন কেন? এমনি মীরা ম্যাডাম। মীরা শুকনো ঢোক গিলল। মীরার মন চাচ্ছে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে, তবে ভদ্রতার জন্য পারছেও না। অভদ্রের মতো এই কাজ করতে। নতজানু হয়ে চুপচাপ নাস্তা খেতে লাগলো। আদ্রিক তা দেখে আনমনে হাসলো।
এই অপরিচিত মাইয়াডারে এই বাড়িতে রাখা ঠিক হইব না। ঝাঁজ মিশ্রিত স্বরে চিল্লিয়ে বলে উঠলেন মার্তুজা বেগম। তার নিকটবর্তী সকলে নতজানু হয়ে তার কথা শুনছে। সবাইকে এভাবে দমে যেতে দেখে এগিয়ে এসে বললেন, আম্মা, মেয়েটা অসহায়, মেয়েটার পরিবার নেই, ঢাকায় একদম একা। এমতো অবস্থায় যদি আমরা মানুষের সাহায্য না করি তবে সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। আপনি সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করবেন? দমে গেলেন মর্তুজা বেগম। নাক টেনে বললেন, টিভিতে দেখোস না, এমনি অপরিচিত মাইয়াগুলা বাহানা দিয়া বাড়িতে ঢুকে পরে সব লুটপাট কইরা নিয়া জায়গা। মেয়েটার মন অনেক পবিত্র আম্মা, আমি কাল কথা শুনেই বুঝেছি। মর্তুজা বেগম ফুঁসে উঠলেন। পান চিবোতে চিবোতে বললেন, দুনিয়ার কতটুকু বুঝিস তুই? কালকে জন্মাইলি মাত্র আর শিখাইতে আইসস আমারে। আমি তোরে পেটে ধরছি নাকি তুই আমারে পেটে ধরছস? অনন্ত হুমায়ুন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন এখন তার মাকে যদি কিছু বোঝাতে যান তবে লাভের লাভ কিছুই হবে না। উল্টো তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আহাজারি শুরু করবেন। সেদিনেরই কথা জমি নিয়ে ঝামেলা লাগায় তিনি নিজের ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিলেন সকলের ওপর। তারা না শুনলে তিনি পাড়া প্রতিবেশী ডেকে ছেলের বউদের নিয়ে আহাজারি শুরু করে দিয়েছিলেন। প্রতিবেশীদের খুব কষ্টে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন তারা। এই ঘটনার পর থেকে তার কথার বিরুদ্ধে কেউ যায়নি। পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে খারাপ হতে দেখে চুপ করে থাকা সাহিল হুমায়ুন মুখ খুললেন। সোফা থেকে উঠে মন্থর গলায় বললেন, মা, এইরকম ব্যবহার করছেন কেন? মেয়েটাকে দেখে ভালোই তো মনে হচ্ছে, থাকলে তো আর সমস্যা নেই। মর্তুজা বেগম আঁচড়ে মুখ ঢেকে ফ্যাচ ফ্যাচ শব্দ করে কাঁদতে কাঁদতে বললেন, তুই কি বুঝবি? বিয়া শাদী না কইরা 19 বছর আগে বিদেশ গেছিলি, গতকাল ফিরলি। এই 19 বছরে কি তোর এই মার কথা একবার মনে পড়ছে? সাহিল হুমায়ুন থতমত খেলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আম, এইখানে আমার বিয়ের কথা কেন এলো মা? আপনি কি আমার এই বয়সে এসে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? সাহিল হুমায়ুনের সন্দিহান কথায় মর্তুজা বেগম আরো উচ্চ শব্দে কাঁদতে লাগলেন। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মর্তুজা বেগমের দিকে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো আদ্রিক, তার পাশে আদ্রিকা। আদ্রিক তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, দাদু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মর্তুজা বেগম কান্নার স্বর উচ্চ করে বললেন, তোর সাহিল আব্বুরে এত কষ্ট করে পড়ালেখা করাইলাম, সবার থেকে বেশি ওরে আদর দিলাম, আর ও বেইমানি করলো। কি বেইমানি? এই তো বিয়া না কইরা বিদেশ চলে গেল। আমার কষ্ট হয় না বুঝি? প্রতিদিন হাহাকারে বুকটা ফেটে যায়। সাহিল এতদিনে বিয়ে করলে আমার একটা নাতনি থাকতো, ও তোদের সাথে থাকতো। আদ্রিক ইতস্তত বোধ করলো নিজের দাদির কথায়। সকলে অবাক নয়নে তাকিয়ে আছে মর্তুজা বেগমের দিকে। তিনি চাচ্ছেনটা কি? আদ্রিক নড়ে চড়ে বলে ওঠে, তুমি কি শাহিল আব্বুর বিয়ে দিতে চাচ্ছ? তাও আবার ওনার এই বয়সে আসার পর? মর্তুজা বেগম মুহূর্তেই তেতে উঠলেন। রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমার সাহিল কি দেখতে কোনো অংশে কম নাকি? তোর লগে দাঁড়াইলে তোরে ওর থেকে বুড়া মনে হবে। আদ্রিক এক ভ্রুকুচকে তাকালো মর্তুজা বেগমের দিকে। পরক্ষণে গগন ফাটানো হাসি দিয়ে বলে, ভালো তো। তোমার এই 50 বছরই ছেলের জন্য কি কচি বউ আনবা? না মানে যদি আনো তাহলে তাকে আগে থেকে আম্মু বলার প্রস্তুতি নেব। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আদ্রিকের বাবা আদিল হুমায়ুন। মার্জিয়া বেগম আর চোখে স্বামীর দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করলেন, তবে ব্যর্থ হলেন। আদ্রিক আদিল হুমায়ুনের নিকটবর্তী এসে বলে, সিনেমার ডিরেক্টর দাদু হলে তো একটু আধটু আমারও অ্যাক্টিং করা লাগে। আদ্রিকের কথায় আদিল হুমায়ুন থমথমে দৃষ্টিতে তাকান সাহিলের দিকে। তার গম্ভীর মুখশ্রী ভালো লাগলো না তার। সাহিল হুমায়ুন আদিল হুমায়ুনের দিকে তাকিয়ে মর্তুজা বেগমকে উদ্দেশ্য করে বলেন, মা, আপনার কি মাথা আদৌ ঠিক আছে? এই বয়সে এসে আমি নিজের থেকে কোনো ছোট মেয়েকে বিয়ে করতে পারবো না। খালি ছোট কেন, বড়, সমবয়সী কোনো মেয়েকেই না। আমি একাই সুখে আছি। দয়া করে আমাকে আবার ফিরে যেতে বাধ্য করো না। মনে রেখো, যদি একবার ফিরে যাই তবে এই বাড়িতে লাশ হয়েই ফিরবো। মর্তুজা বেগমের থমথমে মুখমণ্ডল ভেবেছিলেন ছেলেকে অসুস্থতার বাহানা দিয়ে দেশে এনে
গ্রামে তার পরিচিত এক চাষার কন্যার সাথে বিয়ে দেবেন। চাষাকে লক্ষ টাকা দিলে এমনিতেই রাজি হতো, কিন্তু তার পরিকল্পনায় পানি ঢেলে চলে গেলেন সাহিল হুমায়ুন। তিনি খুব ভালো করেই জানেন সাহিল হুমায়ুন একরোখা মানুষ, যা বলেন তাই করেন। একবার ছেলেকে ফিরে পেয়েছেন আর একবার হারাতে চান না। সাহিল হুমায়ুনের চলে যেতে সকলে এক এক করে স্থান পরিবর্তন করতে লাগলো। আদ্রিক নিজের দাদির দিকে তাকিয়ে চলে গেল। তিনি তখনও জোয়াল হা করে বসেছিলেন। সবকিছুই তার বোঝার বাহিরে ছিল। পড়ালেখা শব্দটা উচ্চারণে সহজ হলেও চলমান রাখাটা একটা মেয়ের জন্য ভীষণ কঠিন। মাতৃপিতৃহীন এক মেয়ের জন্য তো পড়ালেখা চলমান রাখাটা সৌভাগ্য। মীরা আদ্রিকার মুখে নিজের পড়ালেখার কথা শুনে এক প্রকার শুদ্ধ হয়ে গিয়েছিল। সে আবারও পড়ালেখা করতে পারবে, এই সৌভাগ্য আছে তার। পর মুহূর্তেই মুখখানি চুপসে গেল। পড়ালেখা করতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা সে পাবে কোথায়? মীরা গোমরা মুখে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকা গভীর মনোযোগে ফোনে কিছুক্ষণ দেখতে ব্যস্ত। মীরা ভাঙা ভাঙা গলায় শুধালো, আদ্রিকা আপু? আদ্রিকা মাথা তুলে মীরার দিকে তাকালো। পরক্ষণেই ফোনের দিকে তাকিয়ে বলল, বলো। মীরা রাশভারী কণ্ঠে বলল, আমার লেখাপড়া করা সম্ভব না আপু। আদ্রিকা খানিক রাগ দেখিয়ে বলল, এই মেয়ে চর্চিনো, লেখাপড়া না করলে তোমাকে কেউ চাকরিতে নেবে তোমার মনে হয়? মীরা থমথমে মুখে তাকালো আদ্রিকার দিকে, নতজানু হয়ে বলল, চাকরি না করলে লেখাপড়ার খরচ চালাবো কি করে? কতদূর অবধি পড়েছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠকে অনুসরণ করে দরজার দিকে তাকালো আদ্রিকা ও মীরা। আদ্রিককে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল মীরা। আদ্রিক দরজা পার করে ঘরে প্রবেশ করতে করতে বলল, কতটুকু পড়েছো তুমি? হ্যাঁ, এইচএসসি। থমথমে মুখে জবাব দেয় মীরা। আদ্রিক খানিক সময় চিন্তা করে বলল, একটা ভালো চাকরি পাওয়ার জন্য অন্তত ভার্সিটিটা কমপ্লিট করতে হয়। তবে তুমি অন্তত আব্বু স্কুলে জব করতে পারো, পাশাপাশি নিজের অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও নিতে পারো। মীরা চিন্তিত বোধ করলো আদ্রিকের কথায়। কিছু বলার জন্য চোয়াল হাঁ করতে নিলেই আদ্রিক থামিয়ে দিয়ে বলল, অ্যাডমিশন টেস্টের বই নিয়ে চিন্তা করো না, আপাতত আমি ফ্রি আছি, আমি দেখে নেব। আদ্রিকের যে পড়ানোর ব্যাপারটা ভালো লাগলো না মীরার। ভদ্রতার খাতিরে তার সাথে অভদ্রতামিও করতে পারছে না। আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালে আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলে, দেখেছো মীরা, আদ্রিক ভাইয়া তোমার সব সমস্যার সমাধান করে দিল। কাল তুমি অন্তত আব্বুর স্কুলে যেয়ে চাকরির ব্যাপারটা পাকাপোক্ত করে এসো, কেমন? মীরা প্রত্যুত্তর করার পূর্বেই আদ্রিকা হাতের মুঠোয় ফোন শক্ত করে ধরে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পূর্বে আদ্রিকা ভুলবশত দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছে তা দেখে মীরার ছোট মনে কিঞ্চিত ভয় জমল। সে আর আদ্রিক এক রুমে বন্দি। আদ্রিক মীরার দিকে একবার ভ্রুকুচকে তাকিয়ে দরজার কাছে গেল। দরজার হাতল ধরে টান দিয়ে খোলার চেষ্টা করেও ব্যর্থ হলো। মুখ দিয়ে চ বর্গীয় উচ্চারণ করে বলল, শিট, আদ্রিকা মস্ত বড় ভুল করে চলে গেল। মীরা মন্থর গলায় বলল, কি হয়েছে? আদ্রিক মীরার দিকে শান্ত দৃষ্টিপাত রেখে এগিয়ে আসতে আসতে বলল, আদ্রিকা দরজা বন্ধ করে দিয়ে গেছে। এই দরজাটায় সমস্যা আছে, বন্ধ করলেই লক হয়ে যায়। আদ্রিকের কথায় মীরার আত্মা কেঁপে ওঠে। বিস্ময়পূর্ণ চোখে আদ্রিকের দিকে তাকিয়ে বলে, এখন কি হবে? আদ্রিক মীরার পাশে বসে বলে, অপেক্ষা করতে হবে। মীরা শুকনো ঢোক গিলে জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিল। সে একা একটা মেয়ে, কোনো পরপুরুষের সাথে এক রুমে থাকবে কি করে এখন? মীরার ভয় পাওয়া দেখে আদ্রিক বিরক্ত বোধ করলো। মীরাটা কি তাকে বাজে ছেলে ভাবছে যে একা পেয়ে সে তার সুযোগ নিবে? আদ্রিক ঠোঁটের অর্ধভাগ কামড়ে বলল, ভয় পাচ্ছ কেন মীরা? আমি বাঘ না ভাল্লুক? মীরা আদ্রিকের দিকে তাকিয়ে ভয়ে ততস্ত্রত হয়ে বিড়বিড় করে বলল, তার চেয়েও বেশি কিছু। মীরার বিড়বিড়িয়ে বলা কথা আদ্রিকের কর্ণকুহরে পৌঁছাতেই ঘাড় বাঁকিয়ে হাসল সে। পর মুহূর্তে মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলে, আমি তো ডেঞ্জারাস। মীরা দুপাশে মাথা নাড়ালো। আদ্রিক দুষ্টু হেসে বলল, তো কি বললে ওই সময়? কই কি বললাম?
আদ্রিক মীরার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে। আচ্ছা, মীরা নিজের দৃষ্টি সরিয়ে প্রত্যুত্তর করলো। কইছিলাম এই অপরিচিত মাইয়াডারে বাড়িতে রাখিস না। ফোলামাইনসি কি এত কিছু বুঝে যে এখানে মধু সেইখানে মৌমাছির তারা? মর্তুজা বেগমের গগন কাঁপানো চিৎকার শুনে সকলে মস্তক নতজানু হয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। মীরার হাত পা অবশ হয়ে আসছে। নিজেকে এইভাবে কলঙ্কিত হতে দেখে কি বলবে ভেবে কুল পাচ্ছে না। মীরার বেগতিক অবস্থা দেখে মর্তুজা বেগম কথা শোনানোর আরো সুযোগ পাচ্ছেন। তিনি তর্জনী তাক করে মীরার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, সত্যি কইরা কও, তোমরা অতক্ষণ ওই ঘরে কি করতেছিলা? মর্তুজা বেগমের কথায় মীরা হতবাক নির্বাক। শুদ্ধ দৃষ্টিপাত নিপেক্ষ করে তার উপর মর্তুজা বেগমের প্রত্যুত্তরে সে কি বলবে ভেবে পেল না। আকস্মিক ফুপিয়ে উঠল সে। সবাই থমথমে মুখে তার দিকে তাকালো। আদ্রিক এতক্ষণ চকিত চেহারায় তাকিয়েছিল মেঝের দিকে। নিজের দাদির এই কথা শুনে বলল, ঘরে কি করছিলাম সেটা জানার এত আগ্রহ কেন তোমার? আদ্রিকের কথায় সবাই আর এক দফা হতবাক হয়ে তাকালো তার দিকে। ঘটনা বাড়ির সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। মর্তুজা বেগম মুহূর্তেই তেতে উঠলেন, মুখ বাঁকিয়ে বললেন, তুই জানা লাগবো না। তোর জন্য আমাগো সম্মানহানি হইব আর আমি মাইনা নিব? আদ্রিক পরপর দুবার ঘন ঘন নিঃশ্বাস নিল। দাদির প্রত্যেকটা কথা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। তবুও মুখের উপর তর্ক করতে পারছে না, কারণ সেই শিক্ষাটা তার পরিবার থেকে সে পায়নি। আদ্রিককে চুপ থাকতে দেখে মার্জিয়া বেগম এগিয়ে এলেন। আদ্রিকের বাহু ধরে বললেন, আদ্রিক, তুমি কি মীরামার সাথে বাজে কিছু করেছো? আদ্রিক বিস্ফোরিত নয়নে তাকায় নিজের মায়ের দিকে। তার নিজের মা তাকে অবিশ্বাস করছে। যে মা তাকে চোখ বুজে বিশ্বাস করত, আজ সেই মা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আদ্রিক এক ঝটকায় মীরার দিকে তাকালো। মীরা সে কখন থেকে ফুপিয়ে যাচ্ছে। আদ্রিক তত্রস্থ পায়ে মীরার দিকে এগিয়ে ওর বাহুদয় শক্ত করে চেপে ধরলো। মীরা, আমি কি তোমার সাথে বাজে কিছু করেছি? তুমি বলো। মীরা ক্রোধনরত অবস্থায় জবাব দিতে পারল না। আদ্রিককে রাগানোর জন্য তা যথেষ্ট। আদ্রিক মীরাকে পরপর দুবার ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু করেছি? যদি মিথ্যা বলো, যা করিনি তা করতে বাধ্য হব। মীরা ভয়ে শব্দ করে কেঁদে উঠল। হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, না, আপনি এমন কিছুই করেননি। মীরার কান্নার স্বর এত বেশি ছিল যে আদ্রিক ছাড়া তার কথা কেউ বুঝতে পারেনি। আদ্রিক মীরাকে ছেড়ে সবার দিকে তাকিয়ে বলে, দেখেছো ও কি বলছে? আমি ওকে কিছুই করিনি। বিশ্বাস হয়েছে এইবার? কারো মুখে রা নেই। আদ্রিক ভ্রু কুঁচকে তাকালো সবার দিকে। সবাই বিস্ময় চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মার্জিয়া আদ্রিকের দিকে একবার তাকিয়ে মীরার কাছে এসে বলে, মীরামা, ঠিক আছো তুমি? মার্জিয়ার কথায় আদ্রিক তার দিকে তাকালো। মার্জিয়া চোখ ছলছল করছে। আদ্রিক মার্জিয়ার এহেন কথার সারমর্ম বুঝতে পারল না। মর্তুজা বেগম নিজের মতো আহাজারি করছেন। সাহিল হুমায়ুন পরিস্থিতি বুঝতে পেরে বললেন, ভাবি, আপনি বাড়ির ছেলেকে অবিশ্বাস করছেন? মার্জিয়া গম্ভীর স্বরে বলেন, ছেলে বাড়ির হোক বা বাহিরের, ছেলে তো ছেলেই। মীরা শুদ্ধ দৃষ্টিতে তাকালো মার্জিয়ার দিকে। মার্জিয়ার কথার অর্থ বুঝতে পারল না সে। মর্তুজা বেগম মেকি সুরে কান্না করতে করতে বললেন, এই ছেলে আমার সম্মানহানি করে ছাড়বে। মার্জিয়া, আদিল, তোরা কিছু কর, নইলে আমি কিন্তু আত্মহত্যা করব। থমথমে পরিবেশে কারো মুখে রা নেই। মীরা শুদ্ধ অবশ শরীরে দাঁড়িয়ে আছে। চোখের পানি গালে লেপ্টে আছে। সবাইকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিকার মনে কিঞ্চিত সন্দেহ জাগে। সবাই তো এত চুপচাপ থাকার মানুষ নয়। তাছাড়া সকলের মুখে এত অন্ধকার কেন? আদ্রিকা মন্থর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? মর্তুজা বেগম মুখ ঝাপটি মেরে বললেন, কই আসিলা তুমি? আমি তো ভার্সিটি গিয়েছিলাম। কি হয়েছে এখানে? মর্তুজা বেগম কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই মার্জিয়া বেগম আদ্রিকাকে সংক্ষেপে বলল। সব শুনে আদ্রিকা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরক্ষণেই ঠোঁট এলিয়ে হেসে বলল, মর্তুজা বেগম আদ্রিকার কথায় ক্ষেপে উঠলেন। চিবিয়ে চিবিয়ে বললেন,
বড়দের সাথে কেমনে কথা কইতে হয় জানোস না, বেয়াদব। আদ্রিকা নেত্রপল্লব আকারে ছোট করে মর্তুজা বেগমের দিকে তাকালো। প্রত্যুত্তর না করে ঠাট্টার সুরে বলল, তোমরা ব্যাপারটা যেভাবে নিচ্ছ, আসলে ব্যাপারটা তেমন না। দরজাটা আমি লাগিয়েছিলাম ভুলবশত। আদ্রিকার এহেন কথায় উপস্থিত সকলের জোয়াল হা হয়ে গেল। আদিল হুমায়ুন গম্ভীর্যের সহিত বললেন, ঘটনা কি খুলে বলো। আদ্রিকা এক এক করে তখনকার ঘটে যাওয়া সব কথা সবার সামনে তুলে ধরল। সব শুনে মর্তুজা বেগমের মুখ চুপসে গেল। চোরের ন্যায় আঁচলে দ্রুত গতিতে মুখ ঢাকলেন। সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তিনি সকলের দৃষ্টি উপেক্ষা করে বাজখাই গলায় বললেন, আমার দিকে এমনি তাকাস কেন তোরা? আমি হইলাম গিয়া পুরান যুগের মানুষ। অবিবাহিত যুবক যুবতীরে এক কামরায় দেখলে ভুল বুঝবই। মায়ের কথায় সাহিল হুমায়ুন খানিক রাগ দেখিয়ে বললেন, তাই বলে আপনি বাড়ির ছেলেকে সবার সামনে চরিত্রহীন উপস্থাপন করবেন? আপনার উচিত ছিল আমাদের সবাইকে একসঙ্গে করে কথা বলা। কাজে আপনি বোকাদের মতো কাজ করে বসেছেন। মীরা মেয়েটার মনে কতটুকু আঘাত লেগেছে আপনার ধারণা আছে? সাহিল হুমায়ুনের কথায় মর্তুজা বেগম মেয়েকে সুর তুলে কান্না আরম্ভ করে দিলেন। তার কান্না কেউ পরোয়া না করে যে যার মতো নিজেদের ঘরে চলে যেতে লাগলো। আদ্রিকা মীরার বাহু ধরে বলল, খুব বেশি কষ্ট পেয়েছো? মীরা অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালো। আদ্রিকা শুকনো হেসে বলে, দাদু এমনই খিটখিটে ধরনের, যে কিনা বাড়ির ছেলের সাথে এমন ব্যবহার করে। তার কাছে অন্তত তোমার ভালো ব্যবহার আশা করা বৃথা। তারা আশেপাশেও ঘেঁষে না, তাতেই তিল থেকে তাল বানিয়ে দেবেন। আদ্রিকা একবার দম নিয়ে ফের বলল, একবার কি হয়েছে জানো? মীরা কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত আদ্রিকার দিকে ফেলে বলল, কি? আমার ভার্সিটির ক্লাসমেটকে নিয়ে বাড়ি এসেছিলাম। গ্রুপ ওয়ার্ক ছিল। আমাদের গ্রুপে আরো দুজন ছিল। তাদের আসতে দেরি হয়েছিল বলে দাদু ওই ছেলেকে আমার প্রেমিক বলে চালিয়ে দিলেন। তাকে অনেক বোঝানো হয়েছে, তারপরও যদি সে বুঝে। আমার সেই ক্লাসমেটটাকে তো দাদু সোজা বলেই দিয়েছিল কালকে বাড়িতে মা বাবারই দিয়ে প্রস্তাব পাঠেও। ছেলেটা তো সেদিনই তওবা করে গিয়েছে, এই বাড়িতে আর পা ফেলবে না। আদ্রিকার কথায় মীরা ঠোঁট প্রসারিত করে হাসলো। এক মুহূর্তে চিন্তিত স্বরে বলে, উনি এমন করেন কেন? শাহিল আব্বুর বিয়ে ঠিক হয়েছিল দাদুর খালাতো বোনের মেয়ের সাথে, কিন্তু পরে কোনো এক কারণে বিয়েটা ভেঙে যায়। তারপর থেকে এমন খিটখিটে মেজাজে থাকেন। সবকিছুই সহজভাবে নিতে পারে না, একটুতেই সন্দেহ করেন। তোমার কি একটু বেশি ব্যথা লেগেছে হাতে, মীরা? মুখ কাঁচোমাচো করে মীরার সামনে এসে দাঁড়ালো আদ্রিক। মীরা আদ্রিকের দিকে তাকিয়ে তার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্রিক আবার বলল, সরি, বেশি লেগেছে? মীরা কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে বলল, লাগলেও কি? এই বাড়িতে আমি যতদিন আছি ততদিন দয়া করে আমার সাথে কথা বলবেন না। তখন আবার আপনার দাদু 19 থেকে 20-এ রূপান্তর করতে সময় নেবে না। আদ্রিকের মনে অপরাধবোধ হানা দিল। তবুও আত্মসম্মানের কাছে হেরে মীরার পাশ কাটিয়ে নিজের ঘরে যেয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে মীরার নাক মুখ কুঁচকে নিজের গন্তব্যের জন্য পা বাড়ালো। মীরা মাঝে আসো, এখানে বসো। কোনো দরকার ছিল নাকি তোমার? অন্তত হুমায়ুনের বিনয়ের সাথে কথা বলায় মীরা চমৎকার হেসে বলল, আদ্রিকা আপু, মানে আদ্রিকা আমাকে বলেছিল যে আপনার স্কুলে শিক্ষিকা লাগবে। অনন্ত হুমায়ুন টেবিল হাতড়ে নিজের চশমা নিয়ে চোখে লাগিয়ে বললেন। হ্যাঁ, লাগবে তো। মীরার ঠোঁট জুড়ে স্বস্তির হাসি ফুটে ওঠে। নিজের হাতের জরুরি কাগজপত্র অনন্ত হুমায়ুনের সামনে তুলে ধরে বলে, এগুলো লাগবে না? অনন্ত হুমায়ুন মীরার হাত থেকে এইগুলো না নিয়েই হেসে বলেন, তুমি হলো এই বাড়ির মেয়ে, তোমার জব নিতে গেলেও আবার কেন ফর্মালিটি করতে হবে নাকি? কাল থেকে স্কুলে জয়েন করতে পারো। অনন্ত হুমায়ুনের কথায় মীরার ঠোঁট প্রশস্ত করে হেসে উঠে দাঁড়ালো। কৃতজ্ঞতার সুরে বলে, আপনারা আমার জন্য যা করছেন তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। অনন্ত হুমায়ুন রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, এই বাড়িতে থাকছো তার মানে তোমার সব দায়িত্ব আমাদের। তোমাকে জবটা দিতাম না যদি আজকে আম্মার জন্য কাহিনীটা না ঘটতো। উত্তরে মীরা ম্লান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সূর্যের তির্যক আলোয়
ধরনী হয়েছে আলোকিত। সৃষ্টিকর্তার সৃষ্টি অদ্ভুত। রাত থেকে দিন, আবার দিন থেকে রাত, সবকিছুই চলে নিয়ম মাফিক। কোনো কিছুই কারো জন্য থেমে নেই। সাদা পর্দা ভেদ করে তির্যক আলোক রশ্মি ময়রার মুখমণ্ডলে পূর্ণরূপে পড়তেই মীরা পিটপিট করে নিজের নেত্রপল্লব জোড়া খুলে উঠে বসল। টেবিল হাতড়ে নিজের কম দামি ফোনটার সময় দেখে নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, স্কুলের শুরুর দিনেই এত দেরি, অন্তত আঙ্কেল কিনা ভাববে। মীরা ফোনটা নিজের স্থানে রেখে দ্রুত পায়ে রেডি হয়ে নিচে গেল। অনন্ত হুমায়ুন বাসা থেকে বের হচ্ছিলেন। মীরাকে দেখে পদচরণ থামিয়ে বললেন, আর একটু দেরি করলে আমি চলে যেতাম যে। মীরা মনে মনে লজ্জিত বোধ করলো। ইস, কি ভাবছে তাকে। অনন্ত হুমায়ুন মীরার মনোভাব বুঝে বললেন, তুমি নাস্তা করে তারপর এসো। না, তার দরকার নেই, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। মীরা তাড়াহুড়ো করে জবাব দিল। অনন্ত হুমায়ুন নিজের হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে বললেন, তুমি ধীরে সুস্থে নাস্তা খেয়ে আদ্রিকের সাথে চলে এসো আজকে। ও গতকাল আমাকে বলেছিল আজকে স্কুলে যাবে ও। আদ্রিকের নাম শুনেই মীরা থমকে গেল। তার নিকটবর্তী বসে থাকা আদ্রিকের দিকে তাকাতেই দেখতে পেল সে নাক মুখ কুঁচকে বসে আছে, যেন অনন্ত হুমায়ুনের কথা তার কর্ণকুহরে পৌঁছায়নি। মীরা কিছু বলবে তার আগেই অনন্ত হুমায়ুন তার কথা না শুনেই বের হয়ে চলে গেল। মীরা হতাশ মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক ভাবলেশহীন হয়ে নাস্তা করছে। মার্জিয়া বেগম দাঁড়িয়ে থেকে তাদের মধ্যেকার যানজট বুঝতে পারলেন। মীরাকে নাস্তা দিতে দিতে বললেন, কালকে ঘটনা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, আমরাও ভুলে গিয়েছি। মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মার কথা মনে নিও না। মীরা প্রত্যুত্তরের শুকনো হাসি দিল। তা আর চোখে একবার আদ্রিক দেখে উঠে দাঁড়ালো। উঠে গেলি যে? মার্জিয়া বেগমের বিচলিত কণ্ঠস্বর আদ্রিক তাড়াহুড়ো করে বলল, এখনই বের হব। উনি যদি যেতে চায় তবে দ্রুত আসুক, আমি বাইরে দাঁড়াচ্ছি। মার্জিয়া বেগম কিছু বলবেন তার আগেই আদ্রিক চলে গেল, তার কথা শোনার অপেক্ষা না করে। হুমায়ুন প্রাথমিক বিদ্যালয় বংশের নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এই বিদ্যালয়। আনন্দ হুমায়ুনের শেষ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ছোট বাচ্চাদের কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। মীরার সামনে জলজল করছে বিদ্যালয়ের নামটি। ঢাকায় পা দেওয়ার পূর্বে ভেবেছিল চাকরি না পেলে রাস্তাই হবে তার বাসস্থান। তবে ভাগ্যের কারণে নিজের আয়ের উৎস পেয়ে গিয়েছে মীরা। অন্তরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সে যদি তার দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিত, হয়তো মীরা এই মুহূর্তে আসলেই রাস্তায় বাস করত। মীরার ধ্যান ভাঙে আদ্রিকের বিরক্তি মাখা ডাকে। এই মীরা, এইভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে। আদ্রিকের কথায় মীরা অপ্রস্তুত দৃষ্টিপাত ফেলল তার দিকে। বিরক্তিতে কপাল দুটো ভাঁজ পড়েছে আদ্রিকের। গালের কালো কুচকুচে তিলটা আদ্রিকের বিরক্তি মাখা মুখশ্রীকে করে তুলেছে আকর্ষণীয়। মীরা তড়িঘড়ি করে নিজের চোখ সরিয়ে নিল আদ্রিকের দিকে। এখন তার পরপুরুষের দিকে তাকানোও পাপ। এই মুহূর্তে তার লক্ষ্য হচ্ছে সফলতা। নিজেকে সফল করেই সে দাঁড়াবে ইয়ামিনের মুখোমুখি। যে ইয়ামিন অশিক্ষিত ভেবে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই ইয়ামিনের জন্য নিভৃতে উত্তর প্রস্তুত করবে সে। মীরা মন্থর পায়ে বিদ্যালয়ে প্রবেশ করল। বাচ্চাদের দৌড়াদৌড়ি দুষ্টুমিতে মুখরিত বিদ্যালয়। ছোট এই পাঠশালায় শখানেক বাচ্চা পড়ালেখা শেখার জন্য আসে। এখানে সব বাচ্চারাই মধ্যবিত্ত পরিবারের। এক বাচ্চা গুটি গুটি পায়ে এগিয়ে এসে মীরার পিছে লুকিয়ে পড়ল। মীরা তাতে হচকচিয়ে গেল। বাচ্চার হাত ধরতেই বাচ্চা তাকে অন্যদিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, এখন কিছু বলো না, আমাকে ধরে ফেলবে ওরা। মীরা ঠোঁট প্রসারিত করে হেসে আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক মীরার দিকে তাকালে দুজনেরই চোখাচোখি করে। মীরা লজ্জায় চোখ নামিয়ে নিল। আদ্রিক তা পরোক্ষ করে বলল, মীরা, অন্তত আব্বুর কাছে যেতে হবে আমাদের, দ্রুত আসো। বলেই পা বাড়ালো আদ্রিক। মীরা বাচ্চাটাকে বিদায় জানিয়ে ধীর পায়ে আদ্রিককে অনুসরণ করে যেতে লাগলো। যাওয়ার পথে মৃদু স্বরে আদ্রিককে বলল, আপনি কি এখানেও এসেছেন? আদ্রিক মীরার দিকে তাকিয়ে বলল, অনেকবার এসেছি, দেশে আসলেই এখানে আসি, ওদের ক্লাসও নেই। মীরা অবাক সুরে বলল, ক্লাস নেন? আপনি পড়াতেও পারেন? মীরা কথায় আদ্রিক বলল,
বিদেশে এত বড় অফিস সামলাচ্ছি, সামান্য ক্লাস সামলাতে পারবো না? এতটাই মূর্খ ভাবো তুমি আমাকে? মীরা হচকুচিয়ে গেল আদ্রিকের কথায়, জোরপূর্বক হেসে বলল, আপনি দেশে আসলে অফিস সামলায় কে? শাহিল আব্বু। আমার অফিস থেকে শুরু করে বাড়ি ঘর সবকিছুই হতে পেরেছে শাহিল আব্বুর জন্য। প্রথম প্রথম আমি এইগুলো সামলাতে হিমশিম খেতাম, তখন উনি আমাকে সাহায্য করতেন।